ত্রয়ী দেরি করল না, ব্যস্ত হয়ে ছুটল শীর্ষের পিছু পিছু। এমনি লোকটা সুবিধার নয়, তারপর যদি তাকে ফেলে রেখে চলে যায় তখন কি হবে? শীর্ষ ত্রয়ীকে নিয়ে আর বেশি দূর গেল না, কাছে পিঠেই একটা শপিং মলে ঢুকলো। মেয়েদের পোশাক সেকশনে ঢুকে কোনো প্রকার বাজ বিচার ছাড়াই 4টে 3 পিস তুলল হাতে। সেগুলো ত্রয়ীর দিকে এগিয়ে দিয়ে বলল, যা পরে দেখে এগুলো ঠিক আছে কিনা। মেয়েটা আশেপাশে তাকালো, চারপাশে মানুষ রয়েছে বেশ, শীর্ষও তো রয়েছে। এত মানুষের মধ্যে সে শরীরে জড়ানো পোশাকটা পাল্টে অন্য পোশাক পরবে কিভাবে? অবশ্য ত্রয়ী শুনেছে এমন বড় বড় শপিং মলে নাকি ক্রেতাদের জন্য একটি বিশেষ কক্ষ বরাদ্দ থাকে, যেখানে ক্রেতারা তাদের পছন্দনীয় পোশাক পরে দেখার সুযোগ পায়। সে ঠিক আছে কিনা, কিন্তু সেটা কক্ষটা কোথায় তাও তো ত্রয়ী দেখতে পাচ্ছে না কোথাও। মেয়েটা এলোমেলো দৃষ্টি ফেলল, কিছুটা ইতস্তত করে বলল, এগুলো কিভাবে পরবো এখানে? ত্রয়ী কথাটা সম্পূর্ণ করার পূর্বেই মুখ খুলল শীর্ষ, ভুরু বাঁকিয়ে বলল, তাও জানিস না আমাকে পরিয়ে দিতে হবে? কাছে পরিয়ে দিচ্ছি। শীর্ষ মেয়েটির দিকে 2 কদম এগোলো, সাথে সাথে পিছিয়ে গেল সে। ঢোক গিলে বলল, আমি তা বলিনি। ট্রায়াল রুমটা কোথায় আমাকে একটু দেখিয়ে দিন, জামাগুলো ঠিক আছে কিনা আমি একটু দেখে আসছি। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেল শীর্ষ, হেঁটে গিয়ে দাঁড়ালো পাশেই একটু আড়ালে থাকা একটি ছোট্ট কক্ষের সম্মুখে। হাত তুলে কক্ষটা দেখিয়ে বলল, এই তো ট্রায়াল রুম, এখানে এগুলো পরে ঠিক আছে কিনা দেখে উদ্ধার কর আমাকে। ত্রয়ী আর কথা বাড়ালো না, শিষ্যর হাত থেকে 3 পিসগুলো নিয়ে ঢুকলো ট্রায়াল রুমে। কিছুটা সময় অতিবাহিত হলো। ত্রয়ীর ট্রায়াল রুম থেকে বের হওয়ার কোনো নামগন্ধই নেই এখনো। বিরক্ত হলো শীর্ষ, এই মেয়ে কি ওই 4টে 3 পিস পরে দেখতে গিয়ে আর সারাদিন লাগাবে? ওইদিকে তার কাজ রয়েছে আরও। আলভি আর রবি নিশ্চয়ই ক্লাবে অপেক্ষা করছে তার। শীর্ষ হাত উঁচিয়ে তার ঘড়িটায় নজর বুলালো একবার, অতঃপর এগিয়ে গিয়ে দাঁড়ালো ট্রায়াল রুমের সামনে, গলা উঁচিয়ে ডাকলো, এই বালের বস্তা, ট্রায়াল রুমে জামা পাল্টাতে গিয়ে কি ঘুমিয়ে পড়েছিস? থাকবি আজ ওখানে? ত্রয়ী আস্তে ধীরে জামাগুলো পরে দেখছিল। হঠাৎ শীর্ষের ডাক কানে পৌঁছাতে ব্যস্ত হলো সে। গায়ে জড়ানো নতুন 3 পিসটা পাল্টে দ্রুত পরে নিল আগের পুরানোটা। সে জামার চেনটা লাগাতে নিতেই আবারও ডাক পড়ল শীর্ষের। এবার কণ্ঠে কিছুটা ক্রোধ নিয়েই সে বলল, তাড়াতাড়ি বেরোবি নাকি তোকে ফেলে রেখে আমি চলে যাব? ত্রয়ী তাড়াহুড়ো শুরু করলো। অতি ব্যস্ত হয়ে জামাটার চেনটা উপরে তুলতে গিয়েই বাঁধল বিপত্তি। চেনটা আর উপরের দিকে উঠল না, বরং ভেঙে হাতে চলে এলো। চমকালো মেয়েটা, হাতটা সামনে এনে তাকালো ভেঙে যাওয়া চেনটার দিকে। দিশাহারা হয়ে উঠল তার মন মস্তিষ্ক। এখন কি হবে? ত্রয়ী পিঠে হাত দিয়ে বুঝল চেন ছিঁড়ে তার পিঠে বেরিয়ে পড়েছে। সে হাত দিয়ে বেশ চেষ্টা করলো চেনের যে অংশ এখনো জামায় অবশিষ্ট রয়ে গেছে সেটা টেনে উপরে তোলার, কিন্তু পারল না। এখন তবে উপায়? নতুন জামাগুলো থেকে একটা পরবে, কিন্তু এগুলো আদেও কিনবে কি না তারই তো ঠিক নেই। শীর্ষ যদি শেষে এগুলো না কেনে, তাছাড়া এর মধ্যে 2টো 3 পিসই তার গায়ে বড় হচ্ছে। ওদিকে শীর্ষের ডাক ডেকে যাচ্ছে। শেষে আর উপায় না পেয়ে অন্যার দ্বারা কোনো রকমে পিঠটা ঢেকে বেরিয়ে এলো ত্রয়ী। কিছু বলবে তার আগেই শীর্ষ ধমকানো শুরু করলো তাকে। রুক্ষ কণ্ঠে বলল, ট্রায়াল রুমে সংসার পেতেছিলি? এতক্ষণ লাগলো কেন বেরোতে? না মানে। ত্রয়ীর কথার মাঝপথে থামিয়ে দিয়ে শীর্ষ ফের বলল, জামাগুলো ঠিক আছে? দুটো বড় হয়েছে আর বাকি দুটো ঠিক আছে। কোন দুটো ঠিক আছে দেখা তাড়াতাড়ি। ত্রয়ী 3 পিস দুটো দেখালো। শীর্ষ ওই 3 পিসের সাথে মিলিয়ে আরো 3টা 3 পিস কিনে নিল। অতঃপর জামা কাপড়ের ব্যাগগুলো মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলল, এখন বাড়ি চল তাহলে। শীর্ষ হাঁটা ধরল, ত্রয়ীও হাঁটা ধরল তার পিছু পিছু। কিন্তু পিছনে জামার চেন না থাকায় কেমন একটা বিদঘুটে অনুভূতি আষ্টে পিষ্টে ধরেছে তাকে। বারবার মনে হচ্ছে জামাটা খুলে যাচ্ছে, আবার মনে হচ্ছে কেউ বোধহয় পিছন থেকে তার পিঠ দেখে নিচ্ছে। না, এইভাবে আর হাঁটা যাচ্ছে না। হঠাৎ দাঁড়িয়ে পড়ল ত্রয়ী, মৃদু স্বরে ডেকে উঠল, শুনছেন? শীর্ষ দাঁড়ালো, পিছন মুড়ে তাকায় ত্রয়ীর দিকে, এক ভুরু উঁচিয়ে শুধালো, কি?
ত্রয়ী আমতা আমতা করলো, আড়ষ্ট ভঙ্গিতে বলল, আমার জামার চেইনটা না তখন ট্রায়াল রুমে থাকতে ছিঁড়ে গেছে, হাঁটতে পারছি না আমি, মনে হচ্ছে জামাটা খুলে যাচ্ছে। শীর্ষ বিরক্ত হলো। মেয়েটা নিতান্তই এক ঝামেলার কলকাঠি। এর সব সময় একটা না একটা ঝামেলা লেগেই থাকে। কপালে ভাঁজ ফেললো সে, কিছুটা ধমকের স্বরে বলল, যা তাড়াতাড়ি গিয়ে ট্রায়াল রুম থেকে জামা পাল্টে আয়। ত্রয়ী সময় ব্যয় করলো না। শীর্ষের আদেশ পেয়ে সে হন্তদন্ত হয়ে ছুটল ট্রায়াল রুমের দিকে। তাড়াহুড়ো করেই শরীরে জড়ানো থ্রি পিসটা পাল্টে বেরিয়ে এলো। জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, হয়ে গেছে, চলুন এবার। শীর্ষ বিরক্ত নিয়ে তাকালো মেয়েটার দিকে। অমনি থমকে গেল যেন। মুহূর্তে তার ভিতর থেকে সকল বিরক্তিভাব উবে গেল। সেই সাথে হানা দিল একরাশ মুগ্ধতা। মেয়েটার এই স্বল্প সময়ের মধ্যে নিজের রূপের পরিবর্তন ঘটিয়েছে যেন। একটা হালকা গোলাপি রঙা থ্রি পিস জড়িয়েছে তার শরীরে। ত্রয়ীর ফর্সা শরীরে গোলাপি রংটা মানিয়েছে দারুণ। মুখশ্রীতে কোনো কৃত্রিম সাজসজ্জা নেই। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। শীর্ষের হৃৎপিণ্ড গাঢ় হলো। এক দৃষ্টিতে সে চেয়ে রইল ত্রয়ীর পানে। ঠিক তখনই তার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। ধ্যান ভাঙল শীর্ষের। নিজের এতক্ষণের ভাবনার উপর নিজেরই অসন্তুষ্ট হলো। যেখানে এতকাল এত সুন্দরী শিক্ষিত বুদ্ধিমতী মেয়েদের সান্নিধ্য পেয়েও তাদের প্রত্যাখ্যান করে এসেছে, সেখানে ত্রয়ীর মতো একটা বোকা হাদা মেয়েকে নিয়ে তার হৃদয়ে এসব চিন্তাধারা উৎপত্তি ঘটে কিভাবে? আশ্চর্য। শীর্ষ কপাল কুঁচকে পকেট থেকে মোবাইলটা বের করলো। স্ক্রিনে তাকিয়ে দেখতে পেল রবি নামটা। কলটা রিসিভ করে সে মোবাইলটা কানের কাছে ধরল। থমথমে কণ্ঠে বলল, হ্যাঁ রবি বল। প্রায় সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো রবির উদ্বেগ মিশ্রিত স্বর। এখানে ঝামেলা হয়ে গেছে শীর্ষ, ওদের সাথে আমাদের মারামারি লেগে গেছে। শীর্ষ এদিকে ঘাড় কাত করল। হাত উঁচিয়ে দুই আঙ্গুল দ্বারা কপাল খুঁজতে খুঁজতে বলল, আসছি আমি। শীর্ষ নিজে সিদ্ধান্ত পরিবর্তন করল। এখন আর সে বাড়িতে যাবে না, সরাসরি রবিদের কাছে যাবে। এখন বাড়িতে গিয়ে সেখান থেকে ক্লাবে যেতে গেলে দেরি হয়ে যাবে। শীর্ষ কল কাটল। ত্রয়ীকে নিয়ে এলো নিজের গাড়ির নিকট। জামা কাপড়ের ব্যাগ সহ মেয়েটাকে গাড়ির পিছনের সিটে বসতে দিয়ে সে বসলো ড্রাইভিং সিটে। কোনোরূপ বাক্যবায়ী না করে গাড়ি স্টার্ট করলো। মুহূর্তেই তারা ছুটে চলল শহরের ইট কংক্রিটের গড়া পাকা রাস্তা ধরে। প্রথমে শীর্ষ গাড়িটা সহনীয় গতিতে চালালেও কিচ্ছু সময় অতিবাহিত হতেই গতি বাড়ালো। ঝড়ের বেগে রাস্তা ধরে ছুটল সেই গাড়িটা। আটকে উঠল ত্রয়ী। বুকের ভিতর থাকা ছোট্ট হৃদয় যন্ত্রটা লাফিয়ে উঠছে ভয়ে আতঙ্কে। এই লোক নিজে তো মরবেই, সাথে তাকেও মেরে ছাড়বে। যে গতিতে গাড়ি চালাচ্ছে তাতে কোনো দুর্ঘটনা ঘটতে খুব বেশি সময় নেবে না। ত্রয়ী চেঁচিয়ে উঠল। আতঙ্কিত মিশ্রিত স্বরে বলল, আস্তে গাড়ি চালান, এভাবে চালালে তো দুর্ঘটনা ঘটবে। শীর্ষ বিন্দুমাত্র কর্ণপাত করল না ত্রয়ীর কথায়। নিজের মতো করে সে গাড়ি চালাচ্ছে, মনে হচ্ছে যেন কোনো প্রতিযোগিতায় নেমেছে। প্রায় ঘন্টা খানেক সময় নিয়ে একটা বড়সড় বিল্ডিং এর সম্মুখে এসে গাড়িটা থামালো শীর্ষ। এতক্ষণে যেন প্রাণে প্রাণ ফিরে পেল ত্রয়ী। বুকে হাত দিয়ে স্থির নিঃশ্বাস ফেলল সে। এমন গতি সম্পন্ন গাড়িতে সে কখনো ওঠেনি। আর একটু হলেই আতঙ্কে হার্ট অ্যাটাক করে বসত নির্ঘাত। শীর্ষ গাড়ি থেকে নামলো। শরীরে জড়ানো শার্টের উপর থাকা কালো কোটটা খুলে জানালা থেকে ছুঁড়ে মারল ত্রয়ীর মুখের উপর। শার্টের হাতা কোনই পর্যন্ত গোটাতে গোটাতে বলল, গাড়ি থেকে নামবি না, এখানেই বসে থাকবি, আমি আসছি একটু। কথাটা বলে সে আর ত্রয়ীর উত্তরের অপেক্ষা করল না। পা চালিয়ে এলো গাড়ির পিছনে। ডিকি খুলতে বেরিয়ে পড়ল গোটা পাঁচেক হকি স্টিক। শীর্ষ কপালে ভাঁজ ফেলল। ভালোভাবে পর্যবেক্ষণ করে সবচেয়ে মজবুত হকি স্টিকটাই হাতে তুলে নিল। অতঃপর গাড়ির ডিকি বন্ধ করে পা বাড়ালো ক্লাবের ভিতরের দিকে। ঢাকার নির্দ্বিধায় একটি জনবহুল এবং কোলাহল পরিপূর্ণ শহর। এর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বড় বড় ইট পাথর কংক্রিটে নির্মিত অসংখ্য ভবন ইমারত। তেমনি 7 তলা বিশিষ্ট একটি ভবনের নিচতলা জুড়ে তৈরি করা হয়েছে শিষ্যদের ক্লাবটি। সে এই ক্লাবের সভাপতি। তবে আশেপাশের অনেক ধনী পরিবারের সন্তান রয়েছে যারা এই ক্লাবের সদস্য।
সব মিলিয়ে বেশ বড়সড় একটা ক্লাব তাদের। শীর্ষ হাতে হকি স্টিকটা নিয়ে ঢুকলো ভিতরে। দেখলো আলভি, রবি সহ কিছু ছেলেরা রীতিমতো হাততালি করছে অন্য পক্ষের কিছু ছেলের সাথে, হাতাহাতি করছে অন্য পক্ষের কিছু ছেলের সাথে। ইতিমধ্যে কয়েকজনের মাথায় রক্তের চিহ্ন দেখা যাচ্ছে। আলভিরও কপাল ফেটেছে। শীর্ষ ডানে বামে ঘাড় কাত করে মাথা দোলালো একবার। এরপরে কোনরূপ বাক্যবায়ী না করে হুট করে হকি স্টিকটা দ্বারা আঘাত করলো আলভি রবিদের পিছনে থাকা ক্রাম বোর্ডের কোটায়। মুহূর্তেই শব্দ করে উঠে কোটটা দ্বিখণ্ড হলো, গড়িয়ে পড়ল নিচে। চমকে উঠল সকলে। নিজেদের মধ্যকার মারামারি থামিয়ে তাকালো পিছনে, দেখল শীর্ষকে। তাকে দেখেই আলভি আর রবি ছুটে এলো। আলভি কপাল চেপে বলল, দেখ ভাই, এই হারামির বাচ্চাগুলো কি করছে, এক একটা নরকের কিট। তাকে আগেই বলছিলাম এগুলোকে ক্লাবে জায়গা দিস না। শীর্ষ এক এক করে তাকালো সবার দিকে। এরপরে শান্ত অথচ গম্ভীর স্বরে শুধালো, কি হয়েছিল এখানে? রবি চটপট কণ্ঠে জবাব দিল, কয়েকদিন পর ক্লাব থেকে একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব রেখেছিলাম আমরা, আর ওরা রেখেছিল ফুটবল টুর্নামেন্টের। এই নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটিতে হঠাৎ ওর বাবা মা তুলে গালিগালাজ শুরু করে। তারপর আমার পক্ষে ছেলে পেলেও খেপে যায়, ব্যাস লেগে যায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি। বাবা মা তুলে গালিগালাজ প্রথমে কে শুরু করেছিল? আলভি হাত উঠিয়ে একটি ছেলেকে দেখিয়ে দিলে কণ্ঠধ্বনি তুলে বলল, সাকিব। শীর্ষ এগিয়ে গেল ছেলেটির দিকে, থমথমে কণ্ঠে বলে, আজ থেকে তোর এই ক্লাবের মেম্বারশিপ বাদ। তোকে যেন ক্লাবের আশেপাশেও না দেখি, তাহলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। সাকিব খেপে গেল, তেতে উঠে বলল, কাজটা আপনি ভালো করলেন না শীর্ষ ভাই, এর মূল্য আপনাকে দিতেই হবে। আপনি জানেন আমি কে, আমার মামার সাথে এই শহরের মেয়ের হাত আছে। তো সাকিব কিছুটা ভড়কে গেল শীর্ষের নির্লিপ্ত জবাবে। সে ভেবেছিল তার মামার মেয়ের সাথে হাত আছে শুনে শীর্ষ ভয় পাবে এবং তাকে ক্লাবে রেখে দেবে, কিন্তু তেমন কিছুই ঘটল না। তবুও সাকিব কণ্ঠে জোর নিয়ে বলল, তো মানে আপনি জানেন না আমাকে ক্লাব থেকে বের করে দিয়ে আপনি কিভাবে এই ক্লাব চালান, তাও আমি দেখে ছাড়বো। শীর্ষ বাঁকা হাসলো, একটু ঝুঁকে গেল সাকিবের দিকে। ছেলেটার কানের কাছে মুখ নিয়ে বলল, তুই, তোর মামা আর তার হাতওয়ালা মেয়ে আমার কিচ্ছুটি করতে পারবে না। শীর্ষ বাঁকা হাসলো, একটু ঝুঁকে গেল সাকিবের দিকে। ছেলেটার কানের কাছে মুখ নিয়ে বলল। সাকিব তেতে উঠল, গলা বাড়িয়ে বলল, আপনি কিন্তু। পুরোপুরি কথাটা শেষ হওয়ার পূর্বেই গর্জে উঠল শীর্ষ, হুঙ্কার তুলে বলল, আওয়াজ নিচে। সাকিব কেঁপে উঠল, থেমে গেল তার কণ্ঠনালী। শীর্ষ ফের বাঁকা হাসলো, ঘাড় বাঁকিয়ে রবি এবং আলভির দিকে তাকিয়ে বলল, এই আবর্জনাটাকে চ্যাংদোলা করে ক্লাবের বাইরে ফেলে দিয়ে আয়, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। রবি এবং আলভি শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে এলো সাকিবের দিকে। ফুঁসে উঠে বলল, কাউকে আমাকে কোথাও ফেলতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তবে কাজটা আপনারা ভালো করলেন না, এর প্রতিশোধ আমি নিব। সাকিব চলে গেল, সাথে তার দলে যারা যারা ছিল তারাও চলে গেল। শীর্ষ একে একে দৃষ্টি বোলালো বাকি থাকা আঘাতপ্রাপ্ত প্রতিটা ছেলের ওপরে। অতঃপর গম্ভীর স্বরে বলল, এগুলোকে হাসপাতালে নিয়ে যা। রবি একবার সবার দিকে তাকিয়ে বলল, তুই গাড়ি এনেছিস? আমি আর আলভি বাইকে এসেছি। এতগুলো ছেলেকে তো আর বাইকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব নয়। গাড়ি এনেছি আমি, আমার গাড়িতে নিয়ে যা। ত্রয়ী গাড়ির জানালা গলিয়ে চোখ বড় বড় করে দেখছিল চারপাশ। এত বড় শহর, এত মানুষ, এত যানবাহন, এত বড় বড় ভবন ইমারত আগে কখনো দেখেনি সে। এই শহরে না এলে হয়তো দেখাও হতো না। আচ্ছা, এই শহরের মানুষগুলো এত কোলাহলের মধ্যে বসবাস করে কিভাবে? এদের মাথা ধরে না? সে তো এই একটু সময় বসে রয়েছে, এতে চারিদিকের মানুষ আর যানবাহনের প্যাপ ও শব্দে মনে হচ্ছে মাথার ভিতর ব্যথা শুরু হয়ে গেছে। ত্রয়ী এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ তার নজর পড়ল হাওয়াই মিঠাইয়ের দিকে। একজন তরুণ রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে হাওয়াই মিঠাই নিয়ে। এগুলো ত্রয়ী দেখেছিল ওদের গ্রামের মেলায়, আর মাঝে মাঝে একজন মধ্যবয়স্ক লোক স্কুলের কাছে নিয়ে আসতো। ত্রয়ী বেশ কয়েকবার কিনে খেয়েছিল।
হাওয়াই মিঠাই কেমন মুখে দিলেই উবে যায়। আজও তার ভীষণ ইচ্ছে হলো হাওয়াই মিঠাই খাওয়ার, কিন্তু শীর্ষ তো তাকে গাড়ি থেকে নামতে বারণ করেছে, এখানেই বসে থাকতে বলেছে। ত্রয়ী আশেপাশে চোখ বুলালো একবার। শীর্ষ আসেনি এখনো, কখন আসবে তারও ঠিক নেই। এর মধ্যে সে দৌড়ে গিয়ে হাওয়াই মিঠাই নিয়ে আসতে পারবে। লোকটা তো কাছেই দাঁড়িয়ে রয়েছে। ত্রয়ী জামা কাপড়ের ব্যাগ ঘেটে তার সেই চেন ছিঁড়ে যাওয়া জামাটার ওড়না বের করল। ওড়নাটার একধারে গিট দেওয়া। ত্রয়ী সে গিট খুলতেই কিছু টাকা বেরিয়ে এলো। গ্রামে থাকে তাদের কাছ থেকে নিয়ে এই টাকাগুলো সে জমিয়েছে। আজ যখন সকালে আব্দুর রহমান খান তাকে শপিংয়ে উদ্দেশ্যে বের হলো, তখন সে এই টাকাগুলো নিজের সাথে নিয়ে এসেছিল। ভাগ্যিস টাকাগুলো এনেছিল, নয়তো এখন হাওয়াই মিঠাই কিন্তু কিভাবে। ত্রয়ী গাড়ি থেকে নামলো, লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল হাওয়াই মিঠাইয়ের দিকে। আলভি, রবি এবং বাকি ছেলেদের নিয়ে শীর্ষ এলো গাড়ির নিকটে। গাড়ির দরজাটা খুলতেই অবাক হলো সে। ত্রয়ী কোথায়? ব্যাগগুলো তো এখানেই আছে, তাহলে মেয়েটা গেল কোথায়? শীর্ষের ভাবনার মধ্যেই তার কাঁধে হাত রাখলো রবি। ভুরু কুচকে শুধালো, কি ভাবছিস? শীর্ষ জামা কাপড়ের ব্যাগগুলো হাতে নিল, সেগুলো পিছনে গাড়ির ডিক্কিতে রাখতে রাখতে বলল, কিছু না, তোরা হাসপাতালে যা। রবি এবং আলভি বাকিদের নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। শীর্ষের মস্তিষ্ক জুড়ে নিগুড় চিন্তার হানা দিল। ত্রয়ীকে তো সে এখানে রেখে গিয়েছিল, গাড়ি থেকে নামতেও বারণ করে গিয়েছিল, তাহলে সে কোথায় গেল? এমনি মেয়েটা এখানকার কিছুই চেনে না, তার উপর বোকাশোকা, ভীত স্বভাবের। মেয়েটা কি তার আদেশকে উপেক্ষা করে একা একাই বাহিরে বেরিয়েছে, নাকি কেউ ডেকে নিয়ে গেছে? যা বোকাশোকা মেয়ে, তাতে কেউ ডাকলে চলে যেতেও পারে। আর যদি নিজে একা একা বের হয়, তাতেও যে ব্যস্ত সড়ক, এখানে তার মতো একটা বোকা ভীত মেয়ে নামলে দুর্ঘটনা ঘটতে বেশি সময় নেবে না। শীর্ষ হঠাৎ খেয়াল করলো তার ওই ত্রয়ীর জন্য ভয় হচ্ছে। মেয়েটার বিপদের কথা চিন্তা করে মস্তিষ্ক বিক্ষেপ হয়ে উঠেছে, হৃদয়ে ঝড় উঠেছে। ভয় চিন্তায় শীর্ষের কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা মিলল। হাত উঠিয়ে গলার কাছে একটা বোতাম খুলে দিল সে। এখন এই মেয়েটাকে কোথায় খুঁজবে সে? কোথায় পাবে ত্রয়ীকে? শীর্ষ উদ্গ্রীব নয়নে তাকালো আশেপাশে। ঠিক তখনই হাতের দুটো হাওয়াই মিঠাই নিয়ে তার দিকে ছুটে এলো ত্রয়ী। চোখ বড় বড় করে বলল, এ কি, আপনার গাড়ি কোথায়? এতক্ষণে যেন প্রাণে প্রাণ ফিরে এলো শিষ্যর। স্বস্তির নিঃশ্বাস ফেল সে। তবে পরক্ষণেই আবার চোয়াল জোড়া শক্ত হয়ে এলো তার। কপালের রগগুলো ফুলে ফেপে নীলছে বর্ণ ধারণ করলো মুহূর্তেই। মস্তিষ্ক জুড়ে হানা দিল ক্রোধের। এমনি ক্লাবের ঘটনা নিয়ে মেজাজ খারাপ ছিল শীর্ষের, তার মধ্যে আবার এই মেয়ে হঠাৎই উধাও হয়ে যাওয়া। শীর্ষ তেড়ে এলো ত্রয়ীর দিকে। হঠাৎ হাত বেরিয়ে গাল চেপে ধরল মেয়েটার, দাঁতে দাঁত চেপে পড়ল, তোর সাহস হলো কি করে আমাকে চিন্তায় ফেলার? তোকে আমি গাড়ি থেকে নামতে বারণ করেছিলাম না? তারপর গাড়ি থেকে নেমেছিলি কেন? ত্রয়ী ভরকালো। গালের ব্যথায় দিশেহারা হয়ে উঠল মেয়েটা। শীর্ষ এমনভাবে গাল দুটো চেপে ধরেছে, মনে হচ্ছে যেন মাংস ভেদ করে গালের ভিতরে দাঁতে ঢুকে যাবে। ফুপিয়ে উঠল ত্রয়ী, চোখ ফেটে গড়িয়ে নামলো অশ্রুধারা। শীর্ষ তবুও ছাড়ল না তাকে। ত্রয়ী দিশেহারা হলো। কোনো রকমে কণ্ঠের ধ্বনি তুলে বলল, ছাড়ুন, আমার ভীষণ লাগছে আমার। শিষ্য কটমট করলো, চিপি চিপি বলল, লাগার জন্যই তো ধরেছে। আমি তোকে গাড়ি থেকে নামতে বারণ করে গিয়েছিলাম না? তারপরও নেমেছিলি কেন? হাওয়াই মিঠাই কিনতে। এবার যেন শীর্ষের সব রাগ গিয়ে পড়ল ওই হাওয়াই মিঠাইয়ের উপর। সে ছেড়ে দিল ত্রয়ীর গাল, খপ করে ধরল হাওয়াই মিঠাই দুটো, ছুঁড়ে মারল রাস্তার ভিতর। কণ্ঠে ক্রোধ নিয়ে বলল, এইসবের জন্য আমার কথার অবাধ্য হয়েছিলি না? যা এখন খা হাওয়াই মিঠাই। ত্রয়ীর কান্না পেল ভীষণ। কত আশা নিয়ে সে হাওয়াই মিঠাই দুটো কিনেছিল, অথচ এই লোকটা এইভাবে রাস্তায় ফেলে দিল। মেয়েটা ছলো ছলো নয়নে রাস্তায় পড়ে থাকা হাওয়াই মিঠাই দুটোর দিকে তাকিয়ে রইল। একটু আগে একটা গাড়ি তার শক্ত চাকা দ্বারা সেই দুটোকে পিষে দিয়েছে। শীর্ষ অবশ্য সেদিকে পাত্তা দিল না ততটা। ক্রোধে ফোঁস ফোঁস করতে করতে সে এগিয়ে গেল বাইকের দিকে। ত্রয়ীকে থাম্বার ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ বিগড়ালো আবারও। গলা উঁচিয়ে বলল, বাড়িতে যাবি নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি? থাকলে থেকে যা, আমিও একটু তোর মতো বালের বস্তার যন্ত্রণা থেকে মুক্তি পাই।
ত্রয়ী আর দাঁড়িয়ে রইল না। এই লোক যা অভদ্র তাতে তাকে ফেলে রেখেও চলে যেতে পারে। মেয়েটা নাক টানতে টানতে এগিয়ে এলো বাইকের পানে। শিশু একটা হেলমেট বাড়িয়ে দিল তার দিকে। অতঃপর নিজের মাথায় আরেকটা হেলমেট পরতে পরতে পড়ল, এটা তোর মোটা মাথায় পড়ে নে। ত্রয়ী অবাক হলো, হেলমেট কেন? তারা কি বাইকে বাড়ি ফিরবে? সে তো বাইকে চড়তে অভ্যস্ত নয়, তেমন কখনো বাইকে ওঠা হয়নি। আর শিষ্যের গাড়িটা কোথায়? আসার সময় তো তারা গাড়িতে এসেছিল। ত্রয়ী শিষ্যের হাত থেকে হেলমেটটা নিল, মিনমিনে কণ্ঠে প্রশ্ন করল, বাইক কেন? আপনার গাড়ি কোথায়? বেচে দিয়েছি, বেশি কথা বলে তোকেও বেচে দেবো, নয়তো এই ব্যস্ত সড়কের মধ্যে ধক্কা মেরে ফেলে আমার বাইকের চাকা দিয়ে পিষে দিয়ে যাব। ত্রয়ী ঢোক গিল, কণ্ঠ বাড়িয়ে আর বলল না সে বাইকে চড়তে অভ্যস্ত নয়। চুপচাপ মাথায় হেলমেটটা পরে নিল। শিষ্য বাইকে উঠে বসল। ত্রয়ীও বাইকে উঠতে যাবে, ঠিক তখনই শিষ্য বলল, বাইকে উঠছিস ভালো কথা, পড়ে যাওয়ার ভয়ের দোহাই দিয়ে জড়িয়ে ধরবি না, কিন্তু প্রয়োজনে রাস্তায় পরে গড়াগড়ি খাবি, তবু আমাকে জড়িয়ে ধরবি না, কাঁধে হালকাভাবে হাত দিয়ে বসবি। ত্রয়ী মুখ বাঁকালো, মনে মনে ভিঁচকি কেটে বলল, আপনার মতো অভদ্র বেয়াদব অসভ্য ছেলেকে জড়িয়ে ধরার ইচ্ছেও নেই আমার। কি ভাবেন আপনি নিজেকে দেশের প্রেসিডেন্ট নাকি? যত সব। মনে মনে এতগুলো কথা বলেও মুখে কিছু বলার সাহস হলো না তার। নিঃশব্দে শুধু মাথা নেড়ে বাইকে উঠে বসলো সে। আলতোভাবে হাত রাখলো শিষ্যের কাঁধে। শিষ্য আর দেরি করলো না, বাইক স্টার্ট দিয়ে সাই সাই করে ছুটালো সামনের দিকে। কিছুটা দূরে যেতেই পথিমধ্যে দেখা মিলল উঁচু নিচু স্থানে। বাইকটা উঁচু স্থান থেকে নিচের দিকে নামতেই ত্রয়ী ঝুঁকে গেল শিষ্যের দিকে। অন্তরাত্মা কেঁপে উঠল তার, মনে হলো যেন সে পড়ে যাচ্ছে। মেয়েটার হৃদয় ভীতি হলো, প্রাণ বাঁচানোর তাগিদে ভুলে গেল শিষ্যের শত কর্তা। দিশেহারা হয়ে দুই হাতে জড়িয়ে ধরল শিষ্যের কোমর, খামচে ধরল তার তলপেটের দিক। শিষ্য হকচকালো। আকস্মিক নারী দেহের এমন গাঢ় স্পর্শে শিউরে উঠল তার পুরুষারী শরীর। হৃদ স্পন্দন গাঢ় হলো মুহূর্তে। অদ্ভুত এক অনুভূতির তাড়নায় অসার হয়ে এলো যেন তার দেহটা। দ্রুত ব্রেক কষল সে। চলতে চলতে হঠাৎ ব্রেক কষায় বাইকটাও তার ভারসাম্য হারালো। ফলস্বরূপ রাস্তার মধ্যে বাইকটা উল্টে গেল। ত্রয়ী এবং শিষ্য তৎক্ষণাৎ ছিটকে পড়ল রাস্তার পাশে। শিষ্যের মাথায় হেলমেট মাথায় থাকলেও ত্রয়ীর মাথাটা খুলে গেল। নিচে মাটিতে পড়ে চেঁচিয়ে উঠল সে, আল্লাহ গো, মরে গেলাম গো। শিষ্যর মাথার হেলমেটটা খুলল। মাটি থেকে উঠতে গিয়েও আবারও শুয়ে পড়ল। কোমরে বেশ ভালোই ব্যথা পেয়েছে। শরীরে কয়েক স্থানে কেটে ছিঁড়েও গিয়েছে বোধহয়। এদিকটা মানুষজন তেমন নেই যে কাউকে ডাকবে। মাটিতে শুয়ে থেকে চোখ দুটো বন্ধ করল শিষ্য। চিবিয়ে চিবিয়ে বলল, মরে যা তুই, পলের বস্তা একটা, নিচে তো মরবেই, সাথে আমাকেও মারবে। প্রতি উত্তরে ত্রয়ী চুপ রইল। এমনিও সে চুপচাপ স্বভাবের, আর এখন এই সময়ে তো কথা বলতে ইচ্ছে হচ্ছে না। ব্যথায় যেন শরীরটা অবশ হয়ে আসতে চাইছে। কোমরে তো ব্যথা আছে, সাথে হাঁটুতে আর হাতের কবজিতে ব্যথা হচ্ছে ভীষণ। ভেঙে টেঙে গেছে কিনা কে জানে। শীর্ষ কোনো মতে কোমর চেপে উঠে দাঁড়ালো। এগিয়ে সে হাত বাড়ালো ত্রয়ীর দিকে। বিরক্ত নিয়ে বলল, মরার মতো পড়ে না থেকে উঠে আয়। ত্রয়ী শিষ্যের হাতটা ধরল, আস্তে ধীরে উঠে দাঁড়ালো। শিষ্য পিঠ বাঁকিয়ে কোমরটা ঠিক করার ব্যর্থ প্রয়াস চালালো। দাঁতে দাঁত চেপে বলল, প্রথমবার বাইকে উঠে এই জায়গা ছেড়ে বেজায়গায় ছুঁয়ে দিয়ে আমায় অ্যাক্সিডেন্ট করিয়ে ছাড়লি, এরপর বাইকে উঠলে তো দেখা যাবে আমাকে জানে মেরে ছাড়বি। ত্রয়ী আড়ষ্ট হলো, ইতস্তত করে বলল, আমি বেজায়গায় ছুঁইনি, ভয় দিশেহারা হয়ে শুধু আপনার পেটেই ছুঁয়েছি। শীর্ষ সোজা হয়ে দাঁড়ালো, কটমট করে বলল, পেট না, ওটা তলপেট। আমার তলপেট তোর বেজায়গা মনে হয় না? কেন, আরো নিচে যাওয়ার ইচ্ছে ছিল নাকি? থামলো শীর্ষ, চোখ বড় বড় করে ফের বলল, তুই তো দেখছিস সাংঘাতিক মেরে বালের বস্তা। বোকাশোকা হওয়ার ভান ধরে আমার মান ইজ্জতে থাবা বসাতে চেয়েছিলি।